অনিয়মের অভিযোগে ৭৭ কর্মকর্তাকে অব্যাহতি, ৬৯ জনকে লঘুদণ্ড দিয়েছে সরকার। ৩,৭০,৪47টি পদ শূন্য রয়েছে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। অবৈধ সাবেক সেনাপ্রধান আজিজ ও সাবেক আইজিপি বেনজির ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে তীব্র হবে আন্দোলন। আসন্ন দর্শক শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদ চাচ্ছি। ৬ বছরে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৭ জন কর্মকর্তাকে অব্যাহতি এবং ৬৯ জনকে লঘুদণ্ড দিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানিয়েছেন, মোট অভিযুক্ত করা হয়েছিল ১৭৮ জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে। সরকারি চাকুরিতে এখনও ৩,৭০,৪47টি শূন্য পদ রয়েছে। সচিবালয় এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী বলেন, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে নীতি ভাঙার অভিযোগ সঠিক নয়। বিসিএস পরীক্ষায় নারী কোটায় বাদ হলেও নারীদের অংশগ্রহণ আরও বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রী। যদি কোনো কর্মকর্তা সম্পর্কে কেউ কোনো অভিযোগ দেয়, অভিযোগ কিন্তু আমরা আমলে নিয়ে তার ব্যাপারে কিন্তু আমরা ডিপি চালু করি, হ্যাঁ, এবং প্রাথমিক তদন্ত একটা করা হয়। প্রথমে করে আমরা সত্যতা বোঝার চেষ্টা করি, যে এর সাথে রেলেভেন্ট না ইরেলেভেন্ট অনেকটা করার চেষ্টা করতে হয়। কারণ যে যখন ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় সেটা একটা খুবই সিস্টেম্যাটিক একটা পদ্ধতিতে করতে হয়, অনেকগুলো কাজ করতে হয়। অপরাধের ক্ষমা নেই তা শেখ হাসিনা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের অপরাধ ঢাকার জন্য বিএনপি অপপ্রচার চালাচ্ছে। অপরাধীদের কোনো বিচার না করে বিএনপিরই ক্ষমা করার ইতিহাস আছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের চামড়া এত মোটা হয়ে গেছে যে কিছু বললেও যায় আসে না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লুট করাই সরকারের লক্ষ্য। দেশকে বাঁচাতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সাবেক সেনাপ্রধান আজিজ ও সাবেক আইজিপি বেনজির ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজ অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত, আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কি জানেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট ১০০% অনলাইনে বিক্রি হবে।
রেলপথ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী 2 জুন বিক্রি হবে 12 জুনের অগ্রিম টিকিট। একইভাবে 3 জুন দেওয়া হবে 13 জুনের, 4 জুন দেওয়া হবে 14 জুনের, 5 জুন দেওয়া হবে 15 জুনের এবং 6 জুন দেওয়া হবে 16 জুনের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রা ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। এদিন দেওয়া হবে 20 জুনের অগ্রিম টিকিট। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব মিলে 20টি অর্থাৎ 10 জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন। সবার চোখ এখন 87 উপজেলা নির্বাচনের দিকে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় 300 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে 22টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৈলাস টিলার 8 নং কূপে 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাসের সন্ধান মিলেছে। গেল 1 বছরে গ্যাসের 4টি কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। কৈলাস টিলার 8 নং কূপ থেকে দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে 25 সালের শেষ দিকে। কৈলাস টিলায় গ্যাসের সন্ধান পাওয়ায় খুশি স্থানীয়রা। সিলেটের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবি সাধারণ মানুষের। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই গ্যাসকূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে 2024 সালে কৈলাস টিলার 8 নম্বর কূপে খনন কাজ শুরু হয়। দীর্ঘ 5 মাস খননের পর 3440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গত শুক্রবার থেকে গ্যাসের ফ্লো শুরু হয়েছে। 2025 সালের শেষের দিকে এই কূপ থেকে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোলাপগঞ্জেরই বিভিন্ন বাড়িতে কিন্তু গ্যাস নাই। তো আমার অনুরোধ, সরকার এটাকে বিবেচনায় নেবেন। এটা হচ্ছে, আমি মনে করি শুধু আমার দাবি নয়, এটা গোলাপগঞ্জবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি, যে প্রত্যেকটা বাড়িতে যে জ্বালানি গ্যাসের সরবরাহ করা হবে এবং সেটা পাশাপাশি সেটা জাতীয় স্বার্থেও ব্যবহার করা হবে। নতুন গ্যাসের সন্ধান পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নিজেদের বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে অন্যত্র গ্যাস দেওয়ার দাবি তাদের। গতকালকে গ্যাস পাওয়া গেছে, আমরা খুবই খুশি। গোলাপগঞ্জবাসীর একটাই দাবি, এখানে গোলাপগঞ্জে যেন প্রত্যেকটি ঘরে গ্যাস সংযোগ প্রদান করা হয়। আমাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে জাতীয় স্বার্থের তো অফকোর্স এটা কাজে লাগানো হবে, কিন্তু লোকাল আমাদের যারা আছে তাদের স্বার্থের জন্য দেখা হয়। পাইপলাইন কনস্ট্রাকশন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হবে। তখন এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। দেশে গ্যাসের চাহিদা মেটাতে 2024-25 সালের মধ্যে সারা দেশে 48টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের প্রকল্প হাতে নেয় সরকার। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলের বিভিন্ন জেলা। নোয়াখালীর বিচ্ছিন্ন উপকূলীয় দ্বীপ হাতিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপড়ে গেছে শতাধিক বিদ্যুতের খুঁটি, বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। বাগেরহাটে 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে জেলার 5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 35,000 ঘরবাড়ি। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার 5 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। জেলায় অন্তত 35,000 মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। নিজুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকা জোয়ারের পানি ঢুকে নিজুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ভাঙচুর হয়েছে। ফুলজুরি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাতাকাটা গ্রামের বসতঘর উড়িয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘেরসহ ঘরবাড়ি।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এমনকি জেলা শহরের অলিগলি, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে গেছে। জেলার 4 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে 4 জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগদরা ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ডের বেড়িবাত এলাকায় কিছু বাড়িঘর, টিনের চাল উড়ে গেছে। গাছ পড়ে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে গেছে। আজিমপুর ও কলাপানিয়া ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরের 8 উপজেলায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। এছাড়া ঘরের টিন ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড়, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বাউশিয়া গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধ শতাধিক ঘর। চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান এলাহি। হাসান, পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন? এখন পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মুন আপনাকে। আপনি জানেন গত পরশুদিন সৃষ্ট ঘূর্ণিঝড় রামেলের প্রভাবে পটুয়াখালীর গলাচিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়াঘাট নামের একটি স্থানে, যেখানে মিনিমাম 50টি ঘর আছে, তার 12টি ঘর একেবারেই ভস্মীভূত। আমি আপনাকে একটু দেখাতে চাই আসলে এই যে আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি সেটা আগুনমুখা এবং বুড়া গৌরাঙ্গ নদীর ঠিক মোহনা। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, সাগরের ঠিক মুখে এই নদীটা। এই জায়গাতে যারা মৎস্যজীবী বেশি পরিবারগুলোতেই বেশি কাজ করে। আর এই ঘাট থেকে চরকাজল, চর বিশ্বাস যে ইউনিয়নটি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে নদীটা প্রায় 7 কিলোমিটার আছে। এই নদীর এই পাড়েতেই বর্ণাতলী খেয়াঘাট। এই খেয়াঘাটে মিনিমাম 50টি ফ্যামিলি দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। সেই দোকানের 12টি দোকান একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। এবং আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি এটা পল্টনের উপরে, সেই পল্টনটি এখন কয়েকটি দোকানের উপরে উঠে গেছে। তো এই এলাকার যে দোকান ব্যবসায়ী আছেন, আমি একটু তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো এই জায়গার ব্যবসা করেন কত বছর? এই 10-12 বছর। আসলে আপনার দোকানের এখন কি অবস্থা? এখন দোকান নাই, নিশ্চয়ই দোকানের উপরে এই পল্টনটা আছে 2টা দোকানের উপরে। আর এই আরম্ভ হয়েছে 50টা দোকান আমার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু 12টা দোকান হয়েছে একদম নিশ্চয়ই আমরা শূন্য, কিছু নাই। এই আর পুরো আমি আরেকটু কথা বলতে চাই এই এলাকার সিপিপি প্রধান মোহাম্মদ শাকিল খানের সাথে। শাকিল খান, আপনার এই এলাকাতে রেমেলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং কি পরিমাণ আঘাত আনছিল, প্লিজ বর্ণনা তো একটু হবে। আসলে আমি সিপিপি ইউনিয়ন লিডার। আমরা দুর্যোগের শুরু থেকে আমরা কাজ করতেছিলাম, কিন্তু এই আমাদের যে দোকানগুলোর অবস্থা এখন এই বাজারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং আমাদের এই ইউনিয়নের দক্ষিণে গ্রামর্ধন নামক অংশে 3টা জায়গা দিয়ে বেড়িবাঁধ ছিঁড়ে গেছে। তাতে গ্রামর্ধন গ্রাম টোটালটাই প্লাবিত হয়ে গেছে স্যার, প্লাবিত হয়ে গেছে। তো যার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এইবারের মতো সাম্প্রতিককালে এত ক্ষতি আমাদের এই অঞ্চলের মানুষ আর কখনো দেখে নাই, এরকম ঘূর্ণিঝড় আর কখনো মানুষ দেখে নাই। খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আমরা আছি। মুন, আরেকটি আপনাকে জানিয়ে রাখি, গলাচিপা উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। 4টি স্থান থেকে বেড়িবাঁধ ছিঁড়ে গেছে। তো গলাচিপা উপজেলাবাসীর সবচেয়ে প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এখন ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই। আমাদের এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য একবার প্লেকার্ড দেখিয়ে বলেছিলেন যে এই এলাকার জন্য বেড়িবাঁধ খুব জরুরি দরকার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রামেলের।
হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির প্রভাবের খবর জানাতে যুক্ত ছিলেন প্রতিনিধি হাসান এলাহি। এই মুহূর্তে বাগেরহাট থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির তথ্য জানাবেন প্রতিনিধি রিফাত আল মাহমুদ। রিফাত, আপনি জানেন বাগেরহাট একটি উপকূলীয় জেলার অন্যতম জেলা। বাগেরহাট এই জেলায় প্রত্যেকটা ঝড় জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। গতকালকের যে রেমালে বাগেরহাটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার তিনটি উপজেলার প্রচুর ক্ষতি হয়েছে। মোরালগঞ্জ, শরণখোলা এবং মংলায় প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেটা প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে, এ জেলায় 10,000 মানুষ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। 35,000 বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। 3,500 মৎস্য ঘের তলিয়ে গেছে। পানিবন্দী রয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়েছে। জিও, এনজিও বিভিন্ন সংস্থা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে রেমালের সর্বশেষ। রিফাত, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ অংশে 6,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পৃথিবীর অনন্য এই সম্পদ অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। সিডর, আইলা, নার্গিস, ফণী, বুলবুল, আমফান, মখার মতো ঘূর্ণিঝড় রেমালের আঘাতও বুক পেতে নিয়ে উপকূলকে রক্ষা করল প্রাকৃতিক ঢাল সুন্দরবন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 111 কিলোমিটার। এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনার কয়রা অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে সুন্দরবন। তবে জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছে। গাছপালা ও বিভিন্ন প্রাণীর ক্ষতির আশঙ্কাও রয়েছে। পানিতে লবণাক্ততার কারণে সামনের দিনগুলোতে পশু পাখির পানির সংকট তৈরি হতে পারে। মিষ্টি পানির আধার হিসেবে সুন্দরবনে রয়েছে 115টি পুকুর। এর মধ্যে শুধু বিভিন্ন প্রাণীর জন্য ছোট আকারের 35টি পুকুর রয়েছে, আর মানুষ ও প্রাণী উভয়ের জন্য 80টি পুকুর রয়েছে। পুকুরগুলো সব লোনা পানিতে তলিয়ে গেছে। পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্যপ্রাণীর বিচরণের সব জায়গা প্লাবিত। বিচরণের শুকনো জায়গা না পেয়ে লোকালয়ে চলে এসেছে হরিণ ও বন্যপ্রাণী। তলিয়ে গেছে সব জেটি স্টেশন। ফলে বন এলাকায় যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের বেশিরভাগ এলাকা 2-3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা 5 থেকে 6 ফুটও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মূলত সুন্দরবনের ওপর দিয়ে দুই ধরনের ধাক্কা যায়। প্রথমত তীব্র গতির বাতাস ও এরপর জলোচ্ছ্বাস। উপকূলীয় এলাকা থেকে বড় বড় শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করেছে সুন্দরবন। বিশেষ করে 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব থেকে এই বন উপকূলকে রক্ষা করেছে। যদিও সেই দুর্যোগে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল পুরো বনাঞ্চল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 কন্যার নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বিএসইসি। একই সঙ্গে জব্দ করা হয়েছে স্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট। বেনজির আহমেদের জব্দ ও অবরুদ্ধ স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আদালতের আদেশের কপি ও চিঠি পাঠিয়েছে দুদক। ইলিয়াস কমলের রিপোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে। এরই মধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেই জন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে। ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেই জন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকেও। ডিটেল যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে, অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার সিডিবিএল বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সব বিও হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিএসইসি।
গত 23 ও 26 মে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেনের আদালত বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন। ইলিয়াস কমল, মাই টিভি। যানজট নিরসনে ছোটবেলা থেকেই শিশুরা যেন পাঠ্যপুস্তকের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার সম্পর্কে সচেতন হতে পারে, সেজন্য ট্রাফিক পুলিশ কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান। সকালে টিএমপি মিডিয়া সেন্টারে এই কথা জানান তিনি। এছাড়াও গাড়ি চালকদের জন্য ট্রাফিক এডুকেশন সেন্টার, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ সহ ক্লিন সিটি গড়তে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ট্রাফিক সিগন্যাল অটো মোশনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান। ট্রাফিক পার্কে হচ্ছে শিশুরা এবং তাদের গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। আর পাশাপাশি আমরা জায়গার সহায়তায় আমরা বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে যেরকম ব্যবস্থা গ্রহণ করছে, আইন প্রয়োগ করছি, অবৈধ রিকশার বিরুদ্ধে আইন প্রয়োগ করছি, যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছি। আর এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়মের অভিযোগে ৭৭ কর্মকর্তাকে অব্যাহতি, ৬৯ জনকে লঘুদণ্ড দিয়েছে সরকার। ৩,৭০,৪47টি পদ শূন্য রয়েছে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে